রক্তে লেখা রাজ্য। গঙ্গার পাড়ে তখন কুয়াশা নামে চোখ ভরে। সূর্য ওঠার আগেই নদীর জল লালচে হয়ে উঠত। কেউ বলতো আকাশের রং, কেউ বলতো অতীতের রক্ত ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই গঙ্গার তীরেই ছিল দেবগড় রাজ্য, একসময় যে রাজ্যকে বলা হতো পূর্ব ভারতের মুকুট। দেবগড়ের রাজা ছিলেন রাজা রুদ্রসেন। কঠোর শাসক, কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। তার তরবারির খ্যাতি যেমন দূরদেশে ছড়িয়েছিল, তেমনি ছড়িয়েছিল তার নীরবতা। রাজসভায় তিনি কম কথা বলতেন, কিন্তু যে কথা বলতেন, সেটাই আইন হয়ে দাঁড়াত। রুদ্রসেনের একমাত্র পুত্র ছিল অরুণ। রাজপুত্র হলেও অরুণের চোখে ছিল প্রশ্ন, আর হৃদয়ে ছিল আগুন। সে তরবারি চালাতে পারত রাজ্যের সেরা যোদ্ধাদের মতো, কিন্তু যুদ্ধের চেয়ে সে মানুষকে বুঝতে চাইতো বেশি। সে জানতে চাইতো, কেন রাজ্য জয় করতে হয়, কেন মানুষ মানুষকে মারে, কেন ইতিহাস সবসময় বিজয়ীদের গল্প বলে। এই প্রশ্নগুলোর উত্তর সে পায়নি তখন। দেবগড়ের পশ্চিমে ছিল আরেক শক্তিশালী রাজ্য, চন্দ্রকোট। চন্দ্রকোটের রাজা ছিলেন ভয়ঙ্কর কূটনীতিক সম্রাট ভৈরব। যুদ্ধের চেয়ে ষড়যন্ত্রে তিনি বেশি বিশ্বাস করতেন। তার চোখ ছিল দেবগড়ের সোনার খনি আর গঙ্গার বন্দরগুলোর দিকে। এক রাতে দেবগড়ের সীমান্তে আগুন জ্বলে উঠল। গ্রাম পুড়ল, মানুষ মরল, আর ভোর হতেই রাজসভায় খবর এলো, চন্দ্রকোট আক্রমণ করেছে। রুদ্রসেন বুঝলেন, এই যুদ্ধ শুধু সীমান্তের নয়, এই যুদ্ধ ইতিহাস বদলে দেবে। রাজসভায় যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। সেনাপতি বললেন, মহারাজ, পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ না করলে দেবগড় থাকবে না। রুদ্রসেন চুপ করে অরুণের দিকে তাকালেন। তুমি কি বলো? অরুণ ধীরে বলল, যুদ্ধ হলে জয় হয়তো হবে, কিন্তু মানুষ হারবে। যদি কূটনীতির পথ থাকে। রুদ্রসেন থামিয়ে দিলেন তাকে। ইতিহাস দয়া করে না, পুত্র। ইতিহাস লেখা হয় রক্তে। যুদ্ধ শুরু হলো। গঙ্গার তীর আবার লাল হলো। দেবগড়ের সৈন্যরা বীরের মতো লড়ল, কিন্তু চন্দ্রকোটের কৌশল ছিল নিষ্ঠুর। তারা রাতের আধারে আক্রমণ করত, খাদ্য সরবরাহ কেটে দিত, আর গুজব ছড়াত, দেবগড়ের রাজা নাকি মারা গেছেন। রাজ্যের ভিতরে ভয়ে ঢুকে পড়ল। এই সময় অরুণ গোপনে বেরিয়ে পড়ল। সে চন্দ্রকোটের ভেতরে ঢুকে সত্য জানতে চাইল, এই যুদ্ধের পেছনে আসল কারণ কি। ছদ্মবেশে সে পৌঁছালো চন্দ্রকোটের রাজসভায়। সেখানে সে দেখল, সম্রাট ভৈরব একা নন। তার পাশে আছে দেবগড়েরই এক প্রাক্তন মন্ত্রী, শিবনাথ। একসময় যাকে রাজা রুদ্রসেন দুর্নীতির জন্য নির্বাসিত করেছিলেন। শিবনাথ বলছিল, দেবগড় ভাঙলে ইতিহাস আপনাদের নামেই লিখবে, মহারাজ। অরুণ বুঝে গেল, এই যুদ্ধ ক্ষমতার, প্রতিশোধের, আর বিশ্বাসঘাতকতার। ফেরার পথে অরুণ ধরা পড়ে গেল। তাকে শিকলে বাঁধা হলো। ভৈরব নিজে এসে বললেন, রাজপুত্র, ইতিহাসে তোমার নাম থাকবে, কিন্তু শহীদের মতো। অরুণ শান্তভাবে বলল, ইতিহাস শুধু বিজয়ীদের নয়, সত্যেরও সাক্ষী। ঠিক সেই রাতেই দেবগড়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। শিবনাথের গুপ্তচররা রাজপ্রাসাদের ফটক খুলে দেয়। রুদ্রসেন আহত হন। রাজ্য পতনের মুখে। কিন্তু ইতিহাস এক পথে চলে না। দেবগড়ের সাধারণ মানুষ, চাষি, মাঝি, কামার, হাতে যা ছিল তাই নিয়ে উঠে দাঁড়ালো। তারা জানত, রাজা শুধু সিংহাসনে বসা মানুষ নয়, রাজা সেই যে অন্যায়ের সামনে মাথা নয় না। অরুণ কারাগার ভেঙে বেরিয়ে আসে এক বন্দির সাহায্যে। সে ফিরে আসে দেবগড়ে। শেষ যুদ্ধ হয় গঙ্গার তীরে। রুদ্রসেন শেষ শক্তি দিয়ে তরবারি তোলে। অরুণ পাশে দাঁড়ায়। পিতা পুত্র একসাথে লড়ে। শিবনাথ ধরা পড়ে। ভৈরব পরাজিত হয়। কিন্তু জয়ের মুহূর্তে রুদ্রসেন মাটিতে লুটিয়ে পড়েন। মরার আগে তিনি অরুণের হাত ধরে বলেন, ইতিহাস যেন তুমি নতুন করে লেখো। শুধু রক্তে নয়, ন্যায়। রুদ্রসেন মারা যান। অরুণ রাজা হয়। সে যুদ্ধ থামায়। চন্দ্রকোটের সঙ্গে শান্তি চুক্তি করে। শিবনাথের শাস্তি হয়, কিন্তু প্রতিশোধের আগুন ঝালানো হয় না। বছর পেরোয়। দেবগড় বদলে যায়। আর বহু বছর পরে, গঙ্গার পাড়ে বসে এক বৃদ্ধ ইতিহাসবিদ লিখে, এই রাজ্যের ইতিহাস শুধু যুদ্ধে লেখা নয়। লেখা হয়েছে এক রাজপুত্রের প্রশ্নে, আর এক রাজার শেষ ইচ্ছায়। গঙ্গা তখনও বইছে, কুয়াশা নামছে, কিন্তু জল আর লাল নয়।